নির্বাচন কাঠামোর মৌলিক সংস্কার চায় এনসিপি। সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নের তাগে নিবন্ধন সময়ে 3 মাস বাড়ানোর আবেদন। নির্বাচন কমিশনের যেই সংস্কারের যেই প্রস্তাবনাগুলো আছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা শুরু করতে হবে এবং সেই সাথে আপাতত যেই কার্যক্রম কমিশনের চলছে নিবন্ধন কেন্দ্রে সেটাকে 3 মাস পিছাতে হবে। হবিগঞ্জের মাধবপুরে বাস পিকআপ সংঘর্ষে 4 জনের মৃত্যু। চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় 2 ভ্যান নিহত। রাজধানীতে রিক্রুটিং এজেন্সির প্রতারণার ফাঁদ হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। লাইসেন্স বাতিল হলেও কর্মী পাঠায় ইম্পেরিয়াল রিসোর্স। ময়মনসিংহে সাবমার্সিবল পাম্প স্থাপনের পুকুর চুরি, কাগজে প্রকল্প দেখিয়ে কোটি টাকার লুট, জড়িত কর্মকর্তাদের বিচার দাবি। আমি অনেকদিন ওনারে করলাম, তাগিদা দিলাম, বলছে বাবা এটা তো আমার কিছু করার নাই, এটা সরকারিভাবে যখন আসে তখন এটা দিব আর কি। শুনতেছি যে এটা টাকা উত্তোলন হয়েছে কিন্তু আমি তো মাল পাই নাই। কুষ্টিয়ায় গৃহায়ণ অফিসে কর্মকর্তাদের দেখা পাওয়া দুষ্কর, নিরাপত্তা কর্মী চালান কার্যক্রম, প্রতিনিয়ত হয়রানির শিকার সেবাগ্রহীতার। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে নিহত 2 জন, পাল্টা গুলিতে আহত বন্দুকধারী পুলিশ হেফাজতে। এবং উয়েফা ইউরোপা লিগে সেমিতে ম্যান ইউ লিওর বিপক্ষে 5-4 গোলের জয়। কনফারেন্স লিগে লেগিয়ায় কাছে 2-1 গোলে হেরেও শেষ 4 চেলসি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে রয়েছি আমি সাইনা ইসলাম। এবার বিস্তারিত। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের সময় 90 দিন বাড়ানো ও নির্বাচন কমিশনের গঠনমূলক সংস্কারের দাবি জানিয়েছে ইসিকে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন দেশ টিভিকে জানায়, নির্বাচন কমিশনের সংস্কারের যে প্রস্তাবনা আছে সেগুলো আগে বাস্তবায়ন করতে হবে। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিদ্যমান কাঠামোর মৌলিক সংস্কার প্রয়োজন বলেও মত তার। ফাহিম ইউসুফের রিপোর্ট। নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আবেদনের সময় শেষ হচ্ছে আগামী 20 এপ্রিল। এই সময়সীমা বাড়ানোর কোনো পরিকল্পনা এখন পর্যন্ত নেই নির্বাচন কমিশনের। যদিও নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি নিবন্ধন আবেদনের সময়সীমা 90 দিন বাড়ানো ও নির্বাচন কমিশনের গঠনমূলক সংস্কারের দাবি জানিয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবের দপ্তরে এক চিঠিতে এ দাবি জানায় এনসিপি। এ প্রসঙ্গে দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন দেশ টিভিকে জানান, নির্বাচন কমিশন সংস্কারের যে প্রস্তাবনা আছে সেগুলো বাস্তবায়ন করতে হবে। নির্বাচন কমিশনের যেই সংস্কারের যেই প্রস্তাবনাগুলো আছে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা শুরু করতে হবে এবং সেই সাথে আপাতত যেই কার্যক্রম কমিশনের চলছে নিবন্ধন কেন্দ্রে সেটাকে 3 মাস পিছাতে হবে। নির্বাচন কমিশনে রাজনৈতিক প্রভাব আছে অভিযোগ করে এনসিপির এই নেত্রী বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে গড়ে ওঠা এনসিপির মূল লক্ষ্য সংস্কার ও বিচার কেন্দ্রিক। তা আমরা দেখছি যে নির্বাচন কমিশনের ক্ষেত্রে এখানে একটা তালবাহানা হয়েছে। নির্বাচন কমিশন নিজের মতো করে কাজ করছে এবং আমরা মনে করি এখানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সও আছে। এনসিপি ছাত্র জনতার অভ্যুত্থানকে ধারণ করে এবং তার মধ্য দিয়ে গড়ে ওঠা একটি দল। তার যে এজেন্ডাগুলো থাকবে, তার যে কর্মসূচি থাকবে সেটা অন্যান্য পলিটিক্যাল পার্টির মতো হবে না। আমাদের যে এজেন্ডাগুলো আছে সেটা সংস্কার এবং বিচার কেন্দ্রিক। এনসিপি নির্বাচন পেছানোর চেষ্টা করছে। বিভিন্ন রাজনৈতিক দলের এমন অভিযোগের বিষয়ে সামান্তা শারমিন বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিদ্যমান কাঠামোর মৌলিক সংস্কার প্রয়োজন। আমাদের নির্বাচন পেছানোর কোনো ধরনের অভিপ্রায় নেই এবং আমরা কখনোই বলিনি যে আমরা নির্বাচন চাইনি, বরঞ্চ আমরা দ্রুততম সময়ের মধ্যে গণপরিষদ নির্বাচন চেয়েছি। এ সময় নির্বাচন সংক্রান্ত আর্থিক কাঠামোকে সহজতর না করে নির্বাচন কমিশনার নিয়োগের সমালোচনাও করেন তিনি। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। হবিগঞ্জে ও চুয়াডাঙ্গায় আলাদা সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও 6 জন। পুলিশ জানায়, শুক্রবার রাত 2টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাখরনগর নামক স্থানে ঢাকাগামী একটি ট্রাক এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষে 2 জন পুরুষ ও 2 জন নারী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত 5 জনকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। এদিকে শুক্রবার ভোর রাতে চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কের 9 মাইল নামক স্থানে পরিবহনের ধাক্কায় পাখি ভ্যানের চালক ও যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং একজন গুরুতরভাবে আহত হন। বাড়ি থেকে ভ্যানে উঠে বাজারে যাচ্ছিল। বাজারে যাওয়ার সময় 9 মাইল থেকে রাস্তায় ওঠার সময় গাড়িতে
দিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বাড়ি থেকে ভোরে নামাজ পড়ে বেরিয়ে আসছিল, সামনে হাটের উদ্দেশ্যই হাট করবে বলে আইসে এখানে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। সাথে সাথে আমরা এই ইউনিট চলে আসি। তো এখানে এসে দেখি যে এটা দুইজন মৃত ব্যক্তি লাশ পড়ে আছে। তো একজন হচ্ছে ভ্যান চালক আর একজন হচ্ছে যাত্রী। রিক্রুটিং এজেন্সির নামে রাজধানীতে প্রতারণার ব্যবসা এখন রমরমা। লাইসেন্স বা অনুমতি না থাকলেও কার্যক্রম চালাচ্ছেন এসব প্রতিষ্ঠান। বিদেশে পাঠানোর নামে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বলছে, প্রতারকদের প্রতিরোধে কাজ করে যাচ্ছেন তারা। MA আজিমের রিপোর্ট। রাজধানীর মালিবাগ মোড়ে বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা বাণিজ্যের রমরমা দোকান খুলে বসেছেন নাসির নামের এ প্রতারক। রিক্রুটিং এজেন্সি দাবি করলেও কোনো লাইসেন্স বা অনুমতি নেই এ প্রতারকের। আপনারা যখন লাইসেন্স পান না, তার আগে আপনি কেন কাজটা শুরু করলেন? না, আমরা তো সাব আমরা নিচ্ছি এজেন্ট হিসাবে, অন্যদের সাথে কন্ট্যাক্ট করে আমরা দিয়েছি, তাদের কাছে কাজটা করায়নি। লাইসেন্সপ্রাপ্ত একাধিক রিক্রুটিং এজেন্সির পরিচয় বহন করে প্রতারণাও করছে সে। এইটা না, সত্যি এটা ছিল কি, ওনার যে একজন ছিল আরমান নামে একজন, উনি বলছিল যে ভাই এ করেন, তবে কোথাও প্রিন্ট দিয়ে না। তবে আমাদের ভাই মিষ্টিকে প্রিন্ট করার পরে আমি বলছি যে না, এটা ব্যবহার করো না। তার অফিসে থাকা একাধিক ভুক্তভোগীর কথাই প্রমাণ করে বিদেশে পাঠানোর নামে কোটি কোটি টাকা হাতিয়েছে সে। বেলারুশে পাঠাবে, পরে বেলারুশে ওয়ার্ক পারমিট আনছে, আনার পরে বলতেছে যে আলবেনিয়া বলতেছে, এখন এভাবে আর কি ঘুরাইতেছে। কতদিন ঘুরাইতেছে? এটা 2-2.5 বছর হবে আর কি। থেমে নেই লাইসেন্স বাতিল ও স্থগিত হওয়া প্রতারক এজেন্সিগুলো। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, প্রতারণার নানা অভিযোগে 246টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স স্থগিত করেছে তারা। এর মধ্যে অন্যতম ইম্পেরিয়াল রিসোর্স লিমিটেড। তবে অফিসটিতে ঢুকলে চোখ কপালে উঠবে যে কারো। কার্যক্রম বন্ধ থাকার কথা থাকলেও এখনো শত শত বিদেশগামীদের হয়রানি করছে তারা। উপরে যাও নিচে যাও এইরকম করতেছে, কোন মেসেজ এখনো যাইতেছে না। 1 মাসের উপরে হয়ে গেছে, আমার ওকে হয়ে গেছে কাগজ, কিন্তু আমার মেসেজ যাইতেছে না। জাস্ট আমরা আসি, ওদিনকে আমাদের মেডিকেল হয়, কিন্তু এক একটা মানুষ 2 মাস 2.5 মাস পর্যন্ত ভোগান্তি হয়, কিন্তু আমাদের কোনো শরীরে প্রবলেম সেটাও আমরা বলেন আমার কাছে না। আজকে 3 মাস আমার ভিসার মেয়াদ শেষ হয়েছে অল্প কদিন, মানে 3বার ওকে দিছে, একবারও মেসেজ জানা কাতার। প্রতিষ্ঠানটির মালিক পক্ষের দাবি, অন্য এজেন্সির কার্যক্রম চলছে তাদের অফিসে। সাসপেন্ড হলে তো আপনাদের যে লাইসেন্স স্থগিত হয়েছে, আপনাদের অফিসের কার্যক্রম তো আমরা দেখছি সবই চলছে। অফিসের কার্যক্রম তো বললামই চলতেছে না, আপনি বলতেছেন চলতেছে। কীভাবে মানুষ যদি বসে থাকে তাহলে শোনে না বলি, মানুষ যদি ওয়েট করে তাহলে কি সেটা কার্যক্রম চলা বলে? তার মানে তারা ওয়েট করতেছে। হ্যাঁ, এমনি ওয়েটিংয়ে আছে, অন্য কাজে আছে, ওরা কাজে আসছে বিভিন্ন। বিষয়গুলো নিয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মুখোমুখি দেশ টিভি টিম। তাদের দাবি, নিয়মিত অভিযান করে যাচ্ছেন তারা। রিক্রুটিং এজেন্সি যদি তার লাইসেন্সটা বাতিল থাকে অথবা লাইসেন্স না থাকে, তাহলে সে আসলে করতে পারবে না, এই রিক্রুটিং ম্যান পাওয়ার এক্সপোর্টের যে কাজটা, ওভারসিজ এমপ্লয়মেন্টের কাজটা করতে পারবে না। আমরা এর অংশ হিসেবে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করেছি। আমাদের গত মাসেও আমাদের 6টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শুধু দেশে নয়, এমন প্রতারক চক্রের খপ্পরে পড়ে বিভিন্ন দেশেও নির্যাতিত হচ্ছে প্রবাসীরা। MA আজিম, দেশ টিভি, ঢাকা। চুরি ছিনতাই রোধে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম চালানো হয়। প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট না থাকায় বেশ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়। NI নাহিদের রিপোর্ট। মধ্যরাতে রাজধানীর হাতিরঝিলে যৌথ বাহিনীর তল্লাশি কার্যক্রম। মোটরসাইকেল, প্রাইভেট কার ও সিএনজি সহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই বাছাই করে যৌথ বাহিনীর সদস্যরা। এছাড়া যানবাহনে অবৈধ কোনো কিছু আছে কিনা সেটাও তল্লাশি করা হয়। মধ্যরাতে রাস্তায় সেনাবাহিনীর অভিযানে খুশি সাধারণ মানুষ। আমরা এইসব কার্যক্রমে অনেক স্বস্তি ফিরে পাই আসলে চলাফেরার জন্য। আমাদের রাস্তায় অনেক দুর্ঘটনার শিকার হতে হয়, ছিনতাইয়ের কবলে পড়তে হয়। এটা নিয়ে আমরা আর কি আমরা অনেক ভালো লাগছে ওনাদেরকে। এ সময় মোটরসাইকেল আরোহীর হেলমেট ও অন্যান্য যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বেশ কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। যারা অনেকেই হেলমেট পরে নাই, ড্রাইভিং লাইসেন্স ছিল না,
2-1জন সিগন্যাল ভায়োলেশন করছে। আর ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চালক হেলমেট পরলেও পিলিয়ন উনি হেলমেট ইউজ করতেছেন না আর কি। এরকম বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে আর কি। এদিকে রাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর গুলশানের পুলিশ প্লাজার সামনে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনের তল্লাশি কার্যক্রম চালিয়েছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে আমরা রীতিমতো কাজ করতেছি। আমাদের প্রত্যেকটা মোবাইল টিম ঠিকমতো তারা টহল ডিউটি অব্যাহত রেখেছে। আমরা সিনিয়র পর্যায়ে আছি, আমরা তাদের ডিউটি তদারক করতেছি, মনিটর করতেছি। ইনশাল্লাহ আমরা এই এলাকাকে ছিনতাই মুক্ত রাখতে পারবো ইনশাল্লাহ, আশাবাদ ব্যক্ত করছি। নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতি সহ অপরাধ তৎপরতা ঠেকাতে ও অপরাধীদের আইনের আওতায় আনতে তল্লাশি কার্যক্রম চলমান থাকবে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কমিটির বিরুদ্ধে প্রায় কোটি টাকার অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতি আড়াল করতে অফিস থেকে গায়েব করা হয় কাগজপত্র। যাদের নামে প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে তারাও দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচার চেয়েছেন। সহকর্মী ইলিয়াস আহমেদের তথ্য চিত্রে জানাচ্ছেন AH হিমেল। উপজেলার মাইজবাগ ইউনিয়নের চরশঙ্কর গ্রামের নয়ন মিয়ার নামে একটি সাবমার্সেবল পাম্প বসানোর জন্য 1,20,000 টাকা সরকারি বরাদ্দ আসে। সমপরিমাণ অর্থ আসে গ্রামের আবুল কাশেমের নামেও, অথচ তাদের নামে কল বরাদ্দের বিষয়টি জানেন না তারা। শুধু এ দুটি বিষয় নয়, উপজেলার 9টি ইউনিয়নের 59টি মিথ্যা প্রকল্প দেখিয়ে হাতিয়ে নেয় 85,90,000 টাকা। এই প্রকল্পের সভাপতি, ইউপি চেয়ারম্যানরাও জানেন না এ বিষয়ে। না, চেয়ারম্যানের সভাপতি হলো সব প্রকল্প আমি উঠাই নাই, টাকা পয়সা উঠাইছি না। তা বিষয় না জানেন আমি কাউকে দোষ দিতে পারবো না, এই সুযোগ তো আমার নাই। আমি তো একজন চেয়ারম্যান হিসাবে কি যে কোনো কথা বলার সুযোগ আছে আমার। প্রকল্প থেকে আসলে এটা পরে আবার করবে। তা আমি অনেকদিন ওনারে করলাম, তাগিদা দিলাম, বলছি বাবা এটা তো আমার কিছু করার নাই, এটা সরকারিভাবে যখন আসে তখন এটা দিব আর কি। শুনতেছি যে এটা টাকা উত্তোলন হয়েছে, কিন্তু আমি তো মাল পাই নাই। চেষ্টা করুন এটা বাইর করার, যাতে জনগণ দেখে বুঝে যে না এরকম ধরনের ঘটনা করলে সত্যটা প্রমাণ করে দিতেছে, প্রমাণ করার দরকার। বর্তমান উপজেলা প্রকৌশলী প্রকল্পের নামে টাকা উত্তোলনের বিষয়টি সত্যতা নিশ্চিত করলেও অফিসে প্রকল্পের কোনো কাগজপত্র নেই। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর এটি বাতিল করে নেওয়া হয়েছে নতুন প্রকল্প। আমি আসার পরে এগুলো যাচাই বাছাই করার জন্য অধিকতর তদন্ত সাপেক্ষে একটা ব্যবস্থা গ্রহণ করি। ওই পিএসসিগুলো বাতিল করে সম্পূর্ণ নতুন করে আমাদের যে জনপ্রতিনিধি আছে তাদেরকে আমরা বলেছি যে তারা যেন প্রকল্প সাবমিট করে। এবং কাজ হয়েছে কি না আমি জানি না। হ্যাঁ, শুনছি অনেকে এই বিষয়ে জিজ্ঞেস করছে এবং এই বিষয়ে শুনছি যে কাজ হয়েছে না। প্রকল্প বাস্তবায়ন কমিটির দায়িত্বে ছিলেন সাবেক উপজেলা নির্বাহী অফিসার শারমিনা সাত্তার এবং সদস্য সচিব উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তার। বর্তমান হবিগঞ্জের আজমিরীগঞ্জের উপজেলার প্রকৌশলীর দায়িত্বে থাকা আয়েশা আক্তার প্রকল্পের দুর্নীতির বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। আর বর্তমান নান্দাইল উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা শারমিনা সাত্তার বলেন, কাজ চলাকালীন সময়ে বদলি হওয়ায় তিনি বিষয়টি অবগত নন। এই কাজগুলো কিভাবে বা কি অবস্থায় আছে সেটা বর্তমান ইউনোই ভালো বলতে পারবেন। দেখা এটা কোন প্রকল্প কি সেই জিনিসটা তো আমি বুঝতেছি না, আমি পরে আপনার সাথে যোগাযোগ করতেছি। প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগটি খতিয়ে দেখে দোষীদের দ্রুত বিচারের দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় সিকিউরিটি গার্ড দিয়েই চলছে গৃহায়ণ অফিসের সেবা কার্যক্রম। কর্মকর্তা কর্মচারীরা করেন না ঠিকমতো অফিস, মানেন না সরকারি কোনো নিয়ম নীতিও। অনিয়মই যেন এ অফিসের কর্মকর্তা কর্মচারীদের মূলনীতি, যেন দেখার কেউ নেই। ফলে প্রতিনিয়তই হয়রানির শিকার হচ্ছেন সেবাগ্রহীতারা। সেবা পেতে ঘুরছেন দিনের পর দিন। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ঘড়ির কাঁটায় ঠিক সময় 12টা। কুষ্টিয়ার হাউজিং এস্টেট অফিসের প্রতিটি চেয়ারই এভাবেই ফাঁকা, নেই কর্মকর্তা কর্মচারীরা। তালা ঝুলছে অন্যান্য কর্মকর্তাদের রুমেও। কিভাবে চলছে তাহলে হাউজিং অফিস? কুষ্টিয়ার গৃহায়ণ অফিসের সিকিউরিটি গার্ড আবুল হোসেন অফিসে কোনো কর্মকর্তা না থাকায় ব্যস্ত সেবাগ্রহীদের সামলাতে। কখন স্যাররা আসবেন তাও জানা নেই তার। আমি চালাচ্ছি না, স্যাররা চালায়, আমি ওই স্যাররা আসলে পরে আবার খুলে দেই, এই আর কি। আর যদি এসে আপনাদের মধ্যে কেউ জিজ্ঞাসা করে যে স্যার কোথায় গেছে, তখন বলি যে হয়তো আমাকে যাই গেছে। এই এভাবেই দীর্ঘদিন ধরে সিকিউরিটি গার্ড দিয়েই চলছে
কুষ্টিয়া জাতীয় গৃহায়ণ অফিসের সেবা কার্যক্রম। কর্মকর্তা কর্মচারীরা করেন না ঠিকমতো অফিস, মানেন না সরকারি কোনো নিয়ম নীতিও, যেন দেখার কেউ নেই। ফলে প্রতিনিয়তই হয়রানির শিকার হচ্ছে সেবাগ্রহীরা। সেবা পেতে ঘুরছেন দিনের পর দিন। 10টার থেকে আসছি, এসে দেখি অফিস তালা দেওয়া, না পিয়নও নাই, নাইট গার্ড আছে, উনি বলছে স্যার কোথায় গেছে, ডিসি কোর্টে গেছে বা অমুক জায়গায় গেছে, আমরা এনে এসে কোনো সেবা পাচ্ছি না, কোনো কারণে খুঁজে পাচ্ছি না। গত সপ্তাহে আমরা এই অফিসে আসছিলাম, স্মারকলিপি দিয়েছি আর বলেছিলাম যে আগামী সপ্তাহে আমরা আবার আসব, আপনারা আমাদেরকে এই স্মারকলিপির জবাব দিবেন। আজ দিনের পর দিন ঘুরছি, আজকে অফিসে তালা বন্ধ করে এখন অফিসাররা কেউই নেই এই অফিসে। কারণ এদের যে অফিসের কর্মকর্তারা ম্যাক্সিমাম টাইমে অফিসে তালা ঝোলে অথবা বাইরে থাকে, তালা অফিস খুলে রেখে বাইরে ঘুরে বেড়ায়। তবে অফিসে না থাকার বিষয়টি অস্বীকার করে গৃহায়নের এই কর্মকর্তা দিচ্ছেন দায়সারা বক্তব্য, দেখাচ্ছেন জনবল সংকটের অজুহাত। আমার কাছে এসে সেবা না পেয়ে ঘুরে যায় এরকম কোনো কেউ বলতে পারবে না। লোকজনই কম, আপনি প্রত্যেকটা রবি এমনি মানে লোক পাবেন না, এটাই তো স্বাভাবিক। আর অনিয়মের সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন জেলা প্রশাসক। যেহেতু গৃহায়ণ কর্তৃপক্ষ সরাসরি মিনিস্ট্রির নির্দেশনায় চলে, আমাদের সাথে ওইভাবে ওরকম সম্পৃক্ততাও নেই। তো সেই ক্ষেত্রে আমি ওই কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব, আমাদের অফিসারদের মাধ্যমে তাদেরকে খোঁজ নিব যে কী জন্য ওনারা এখানে ছিলেন না বা কেন নেই। আর পাশাপাশি আমি মিনিস্ট্রির সাথে যোগাযোগ করব যে এই বিষয়গুলি কেন হচ্ছে। সরকারি সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের এমন অনিয়মের বিষয়টি দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি সেবাগ্রহীদের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। নরসিংদীর বাজারে প্রায় সব রকমের সবজির দাম অপরিবর্তিত রয়েছে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, সেখানকার বাজার পরিস্থিতির বিস্তারিত নিয়ে জানাবেন। শাইনা, আমি এখন রয়েছি নরসিংদীর ভেলেনগর বাজারে। গত কয়েকদিনের কালবৈশাখী ঝড়ের কারণে যে রকমের বাজার বিপর্যয় হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখি যে নরসিংদীর সবজির বাজার রয়েছে স্বস্তিতে। আমরা যেমনটা দেখছিলাম যে নরসিংদী আপনার সবজির বাজারগুলোতে পাওয়া যাচ্ছে লাউয়ের বিভিন্ন সাইজ, যেটা দাম অনুযায়ী 30 থেকে 40 টাকা করে, এবং আলু দেখি আমরা বিক্রি করছে যে 25 থেকে 30 টাকা। এছাড়াও আমরা দেখতে পাই যে শশা বিক্রি করছে 40 থেকে 50। এছাড়াও টমেটো বিক্রি হচ্ছে 30 টাকা করে। এছাড়াও আমরা দেখতে পাই যে মূলা বিক্রি হচ্ছে 50 টাকা এবং পটল বিক্রি হচ্ছে 60 টাকা করে। ঢেঁড়স বিক্রি হচ্ছে 90 টাকা করে এবং উস্তা বিক্রি হচ্ছে 80 টাকা করে। এছাড়াও বেগুন 40 থেকে 90 টাকা এবং পুঁই শাক সহকারে বিভিন্ন শাক বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা করে। আমরা এই বাজারে যেহেতু নরসিংদী সবজি উৎপাদন করে থাকে এবং নরসিংদী সহকারে আশপাশে বিভিন্ন জেলায় সবজির বিক্রি করে থাকে, এই জন্য আমরা দেখতে পাই যে নরসিংদীর সবজির বাজারটা অনেকটাই স্থিতিশীল রয়েছে। এছাড়াও আমরা দেখি যে বাজারে পেঁয়াজ, রসুন এবং তেলের দাম বেড়েছে। পেঁয়াজ আগে গত সপ্তাহে যেই পেঁয়াজ ছিল 40 টাকা, এই সপ্তাহে আমরা দেখি যে 55 টাকা। এছাড়াও রসুন যেটা বিক্রি হয় গত সপ্তাহে 100 টাকা, এটা বিক্রি হচ্ছে 120 টাকা করে। এছাড়াও তেল বিক্রি হচ্ছে খোলা তেল 185 থেকে 90 টাকা এবং বোতলের প্রতি লিটার বিক্রি হচ্ছে 189 টাকা করে। এছাড়াও আমরা দেখতে পাই যে মোটা চাল বিক্রি হচ্ছে 50 থেকে 55। এছাড়াও মাঝারি চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা। এছাড়াও চিকুন চাল বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা করে। এছাড়াও আমরা দেখতে পাই যে গরুর মাংস বিক্রি হচ্ছে, এছাড়াও আমরা দেখতে পাই যে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা করে। এছাড়াও আমরা কথা বলতে চাই ক্রেতাদের সাথে। ভাইজান, সবজির দাম কি রকম দেখতে পাচ্ছেন? সবজির দাম তো একটু বেশি, আগে থেকে একটু বেশি, আর রেগুলার নিচ্ছি দাম একটু বেশি। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই। দাম দর কিরকম? আমি আজকে আম হয়েছে 50 টাকা কেজি, গত সপ্তাহে ছিল 80 টাকা কেজি, 70 টাকা কেজি। আজকে দাম কিছু কম আছে। যেমনটা আমরা দেখছিলাম যে ক্রেতা এবং বিক্রেতার মাঝে
কথা তাদের এক না হলেও আমরা যেটা দেখতে পাই যে গত সপ্তাহের তুলনায় সবজির দাম রয়েছে স্বস্তিতে। এছাড়াও আমরা দেখতে পাই যে ব্রয়লার মুরগিগুলো বিক্রি হচ্ছে 170 টাকা এবং কক মুরগি বিক্রি হচ্ছে 280 টাকা করে। এছাড়াও মুরগির হালি, ডিমের হালি বিক্রি হচ্ছে 40 টাকা করে। তো সব কিছু মিলে নরসিংদীর সবজির বাজার স্বস্তিতে, যদিও তেল, পেঁয়াজ, রসুনের বাজার একটু ঊর্ধ্বগতিতে। এই ছিল নরসিংদীর ভেলানগর থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আকরাম আপনাকে। নরসিংদীর বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আকরাম হোসেন। শুষ্ক মৌসুমে বরিশাল ঢাকা নৌরুট সচল রাখতে প্রতি বছরই বিভিন্ন স্থানে ড্রেজিং করে বিআইডব্লিউটিএ। তবে নদীর মাটি কেটে আবার নদীতে ফেলায় এর সুফল মিলছে না, ফলে নৌপথে বাধা পাচ্ছে নৌ চলাচল। গচ্ছা যাচ্ছে সরকারের কোটি কোটি টাকা। তবে নদীপথ সচল রাখতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিএ। শাহিন সুমনের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। প্রায় 160 নটিক্যাল মাইল দীর্ঘ বরিশাল ঢাকা নৌপথকে বলা হয় নৌরুটের প্রাণ, কিন্তু বিভিন্ন স্থানে নাব্য সংকটের কারণে নৌপথের প্রাণ এখন যায় অবস্থা। চলাচলের জন্য 3টি নৌপথ থাকলেও বর্তমানে নাব্য সংকটের কারণে বন্ধ হয়েছে হিজলার মিয়ারচর ও মুলাদি নৌপথ। ফলে তৃতীয় বিকল্প নৌপথ উলানিয়া কালীগঞ্জ ব্যবহার করা হলেও বর্তমানে সেখানেও নাব্য সংকট দেখা দিয়েছে। নৌযান মাস্টার ও মালিকরা জানান, জানুয়ারি ফেব্রুয়ারিতে এসে এ সংকট বৃদ্ধি পায়। প্রতি বছরই এই রুটগুলোতে ড্রেজিং করা হলেও নদীর মাটি কেটে নদীতে ফেলায় কোনো সুফল মিলছে না। এর আগে তো আমরা 3টে রুটে লঞ্চ চলাচল করছি, এখন বর্তমানে একটা রুটই ব্যবহৃত হয়। এরপরে অনেকখানি ঘুরিয়া ড্রেজারের মাটিটা যদি উপরে কোনো জায়গায় ফেলায় তাহলে দেখা যাচ্ছে যে ওইখানে ক্লিয়ারেন্সটা ভালো হয়। যাত্রীর সাথে ঝামেলা হয়, টাইম মেনটেনমেন্ট করতে পারতেছি না, জ্বালানি খরচ বৃদ্ধি হয়, বিভিন্ন সমস্যার ভিতরে আমরা আছি। এখন ভাটায় কাটে জোয়ারে মাপে, মানে 5 গুণ 6 গুণ টাকা তারা নিয়ে যায়, অথচ ড্রেজিং হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, ড্রেজিং করে এ সমস্যার সমাধান কঠিন। ফারাক্কা সহ বেশ কয়েকটি বাঁধের কারণে নদীতে পলি জমে নাব্য সংকট বাড়ছে বলেও মনে করেন তারা। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত ফারাক্কা সহ উজানের সব নদীর মধ্যে বাদ দিয়ে পানি প্রত্যাহার করে ফেলছে। এখন এখানে আসলে ড্রেজিং করে এটার কোনো সলিউশন নেই। তবে ড্রেজিং কাজে দুর্নীতির কোনো সুযোগ নেই জানিয়ে নদীবন্দর কর্মকর্তার দাবি, বরিশাল ঢাকা নৌপথকে সর্বাধিক গুরুত্ব দিয়ে করা হচ্ছে ড্রেজিং। দুর্নীতি আপনার সব জায়গায় স্বচ্ছতা আছে, জবাবদিহিতা আছে, দুর্নীতি কেন হবে? বিআইডব্লিউটিএ ড্রেজার বিভাগের তথ্য মতে চলতি বছর বরিশাল বিভাগের 20টি নদীতে নাব্য সংকট নিরসনে 51 লাখ ঘনমিটার পলিমাটি অপসারণ করা হবে। শাকিল মাহমুদ, দেশ টিভি, বরিশাল। দাবদাহ আর অনাবৃষ্টিতে পানি শূন্য হয়ে পড়েছে ফেনীর বেশ কটি উপজেলা। এসব উপজেলার নলকূপ, পুকুর, খালবিল সহ কোথাও নেই পর্যাপ্ত পানি। চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয়রা। টানা কয়েক মাস অনাবৃষ্টির কারণে এই পরিস্থিতি বলে জানায় জনস্বাস্থ্য বিভাগ। সহকর্মী তোফায়েল আহমদ নিলয়ের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের শরীফপুর গ্রামের কাজীবাড়িতে 11টি পরিবারের মধ্যে মাত্র 5টি পরিবারের আছে গভীর নলকূপ। স্থানীয়দের সুপেয় পানির ভরসা ছিল এই নলকূপগুলো, কিন্তু গেল 5 মাস ধরে একটিতেও মিলছে না সুপেয় পানি। দূর দূরান্তের জলাশয় থেকে পানি সংগ্রহ করে রান্না সহ বিভিন্ন কাজ সারছেন তারা। পানিলে অনেক কষ্ট করি, পানি গাঙ্গে থেকে নিয়ে আসি, হেরিও অনেক ময়লা কাঁচরা খাইতাম হারি না। আমাদের এলাকাতেও বিভিন্ন জায়গা এ পানি মানুষ পাইতেছে না। টিউবওয়েলের সমস্যা, মানে পানি আগে যারা সাফ করলে একটাও তো পানি উঠে না। এটা লেয়াল না আমি গেছে তো এই জন্য পানি উঠে না, এখন কম উঠে, পানি দিলে পানি উঠে আর কি। একই চিত্র দেখা দিয়েছে পরশুরাম, ছাগলনাইয়া সহ সদর উপজেলার বিভিন্ন স্থানে। ফলে পানি জোগাড়ে দূর দূরান্তে ছুটছেন ভুক্তভোগীরা। অনেকে পুকুর বা ডোবার অস্বাস্থ্যকর পানি পান করে পড়ছেন ডায়রিয়া সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে। এদিকে পুকুর, খাল, জলাশয় শুকিয়ে যাওয়ায় পানির অভাবে ফসলের বীজ নিয়ে সংকটে পড়েছেন কৃষকরা। এই যে থোঁয়াশছে, এখন এগুলা নষ্ট হয়ে যাইতেছে পানির কারণে। পুকুরে পানি ছিল, পুকুরে যত পানি ছিল সবগুলাই দিছি, আশেপাশেও পানি নাই, পানির সংকট।
আবার স্কিমের যে পানিগুলো ওইগুলো যে প্রথমে দিছিল, এরপরে থেকে আর স্কিমের সরকারি যে টিউবওয়েলগুলো আছে ওইখান থেকে আর পানি দেওয়া হয় নাই। সরকারের কাছে উদাত্ত আহ্বান করব, অন্তত প্রত্যেক ওয়ার্ডে 10 থেকে 15টা ডিপ টিউবওয়েলের যদি ব্যবস্থা করে তাহলে এই সংকট থেকে আমরা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। অনাবৃষ্টির পাশাপাশি গরমের তীব্রতা বাড়ায় ভূগর্ভে পানির স্তর নেমে যাওয়ায় গভীর নলকূপে মিলছে না পানি বলে জানায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। অগভীর নলকূপে বিশেষ করে যেগুলো হ্যান্ডপাম্পগুলোর মধ্যে প্রায় 60%-এর উপর পানি আসতেছে না, 60 থেকে 70% এই মুহূর্তে পানি আসতেছে না। তো এটা নিয়ে আসলে আমরাও কাজ করতেছি, মন্ত্রণালয় চিন্তা করতেছে কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়। আশা করি আমরা দ্রুত একটা ভালো সমাধান করতে পারবো ইনশাল্লাহ। পানির এই সংকট কাটিয়ে উঠতে বিকল্প ব্যবস্থা চালুর দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।